আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পিআরবি পড়বো। আমাদের ধারাবাহিক ক্লাস আজকে পুলিশ প্রবিধানের ক্লাস। বিগত দিনে আমরা কোন কোন প্রবিধানগুলো পড়েছি অনেকেই আপনারা ক্লাসে উপস্থিত ছিলেন না, যার জন্য কোনটার পরে কোনটা পিআরবি পড়েছি অনেকে হয়তো রেকর্ডিং শুনে কভার করতে পারছেন, আবার অনেকে পারেননি। একটু আমরা শুরু থেকে আজকে পড়বো। হ্যাঁ, পুলিশ প্রবিধান 1943। পিআরবি কোথা থেকে এসেছে আমরা জানি না, পুলিশ আইন থেকে কিন্তু পিআরবি সৃষ্টি। পুলিশ আইনের 12 ধারা অবলম্বনে প্রবিধানের জন্ম। কি কি প্রবিধানগুলো আমরা পড়েছি একটু এক নজরে দেখবো। প্রথমে এক এক বিধিটা নিয়েছিলাম। এক বিধিতে ব্যাখ্যা সমূহ, অনেকগুলো সংজ্ঞা আছে, 10টা সংজ্ঞা আছে। আশা করি 10টাই পড়বেন, যারা পারবেন 10টা পড়বেন, না হলে যেগুলো গুরুত্বপূর্ণ বলে দিয়েছে ওগুলো পড়বেন। তাহলে প্রবিধান 1 ছিল ব্যাখ্যা সমূহ। তারপরে পড়েছি 4 বিধি পুলিশের প্রশাসনিক এলাকা। পুলিশের প্রশাসনিক এলাকাগুলো হলো রেঞ্জ, জেলা, সার্কেল, থানা, এগুলো হলো পুলিশের প্রশাসনিক এলাকা। এরপরে অধস্তন ফাঁড়ি পড়েছি 5 বিধিতে, অধস্তন ফাঁড়ি। 6 পড়েছি বাংলাদেশ পুলিশের শাখা সমূহ। এরপরে সরাসরি চলে গেছি 29 বিধিতে। 29 বিধিতে বলা আছে পুলিশ অফিসারের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ উত্থাপিত হয় সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তদন্ত করবেন, অনধিক পরের দিন রওনা হবেন, তাই না? আরো অনেকগুলো বিষয় পড়েছি। 30 বিধিতে আদালত এবং ম্যাজিস্ট্রেটের প্রতি অবশ্যই পুলিশ অফিসার সম্মান প্রদর্শন করবেন। 31 হচ্ছে পাবলিক প্রসিকিউটর এবং জেনারেল প্রসিকিউটর, পিপিজিপি বলতে পারি সংক্ষেপে। পিপিজিপির সাথে পুলিশ অফিসারের সম্পর্ক অবশ্যই সুসম্পর্ক বজায় রাখবে, মামলার বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নিতে পারবে। 31 ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানের সাথে সম্পর্ক, এগুলো না নিলেও এত বেশি জরুরি নয়। এরপরে 33 জনসাধারণের সাথে ব্যবহার অবশ্যই গুরুত্বপূর্ণ, লিখিত এবং এমসিকিউ 2 পরীক্ষার ক্ষেত্রেই। 34 অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের সঙ্গে সম্পর্ক এবং তালিকা কোথায় সংরক্ষণ করবে। 35 পড়েছি আইজিপি মহোদয় ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ। আইজিপি মহোদয় সমগ্র বাংলাদেশে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ফৌজদারি কার্যবিধির 12 ধারা, প্রবিধান 35, পুলিশ আইনের 5 ধারা, তাই না? 41 পুলিশ অফিসারের পরে গেছে 41 বিধিতে পুলিশ সুপার স্যার কিছু কাজ ব্যক্তিগতভাবে সম্পন্ন করবেন, যেমন সাব ইন্সপেক্টর স্যারদের পানিশমেন্ট, আরো অন্যান্য কি মাসিক কিট ইন্সপেকশন ইত্যাদি কিছু কিছু কাজ আছে, তিনি ব্যক্তিগতভাবে এগুলো সম্পাদন করবেন। 47 পরিদর্শনের সংখ্যা কতদিন, কোন পদমর্যাদার কর্মকর্তা বছরে কতদিন করে পরিদর্শন করবেন। 53 পড়েছি গুরুত্বপূর্ণ মামলা সমূহ। 54 গুরুত্বপূর্ণ মামলার তদন্ত তদারকি। 56 তদন্তকারী অফিসারগণ অবশ্যই তারা একটা ডায়েরি মেনটেন করবেন, পাশাপাশি তারা যেন আদালতে সাক্ষ্য দেন, এই জন্য তাদের উৎসাহিত করা হয়েছে। 56 57 সফরের সংজ্ঞা, অর্থাৎ কত মাইল গেলে বা কতটুকু ভ্রমণ করলে সেটি সফর বলে গণ্য হবে। 58 বলেছে কোন অফিসার কতদিন পর্যন্ত সফর করবেন। 60 সফর সম্পর্কে সাধারণ নির্দেশ, সফরে গেলে কোন কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে। 61 চৌকিদারি প্যারেডে অংশগ্রহণ, সার্কেল সহকারী পুলিশ সুপার থেকে তদূর্ধ্ব পদমর্যাদার যে সিনিয়র অফিসাররা থাকবেন তারা অবশ্যই যেন চৌকিদারি প্যারেডে অংশগ্রহণ করেন এবং তাদেরকে দিক নির্দেশনা দেন। পাশাপাশি সবাই সুসজ্জিত আছে কিনা, বেতন ভাতা পাচ্ছে কিনা, এগুলোর খবর নিবেন। 62 হলো সফর ডায়েরি বা ট্যুর ডায়েরি। সকল ডায়েরি বলেছিলাম বিপি ফর্ম 18, তাই না? সফর ডায়েরি, ট্যুর ডায়েরি, এটা কিন্তু সার্কেল স্যার থেকে শুরু করে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তার ডায়েরি এখানে বোঝানো হয়েছে। 62 বিধি। 66 মামলা প্রত্যাহার, পুলিশ অফিসার যে মামলা পরিচালনা করবেন এই মামলা প্রত্যাহারের বিধান 66। পাবলিক প্রসিকিউটর কর্তৃক মামলা প্রত্যাহার করার বিধান 66 ক। 67 বিধি পড়েছিলাম আপিল এবং পুনর্বিবেচনা। একটা লাইন একটু ওখান থেকে বলছিলাম যে শুধু বিধিটা জানলেই হবে। এখানে মূলত পুলিশ সুপার স্যার যদি কোনো মামলার আপিলের জন্য মনে করে যে এই মামলাটা আপিল করা বা পুনর্বিবেচনার দরকার, সেই ক্ষেত্রে পুলিশ সুপার স্যার কোর্ট অফিসারকে নির্দেশ দিতে পারেন ম্যাজিস্ট্রেটের বরাবর আবেদন করার জন্য। তাহলে কে আবেদন করে? কোর্ট অফিসার। কার বরাবর? ম্যাজিস্ট্রেট বরাবর। কার নির্দেশে? এসপি স্যারের নির্দেশে। এই 67 বিধি ছিল। 68 কেস ডায়েরির হেফাজত, খুবই গুরুত্বপূর্ণ বিধি, আমরা এটা পুরোটা পড়েছি। 69 গেজেট, আমরা দেখেছি গেজেট কয় প্রকার? 2 প্রকার, পুলিশ গেজেট, ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেট, সিআইজি। তাহলে পুলিশ গেজেটের বিষয়বস্তু 70 বিধি, আর 72 বলেছে ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেটের 11টি অংশ সংক্রান্ত বিস্তারিত বিবরণ। 75 ঊর্ধ্বতন অফিসারদের গোপন রিপোর্ট, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, অধস্তন অফিসারদের গোপন রিপোর্ট 76 বিধিতে। আচ্ছা,
এর পরের বিধি নিয়েছি সরাসরি 84, 85 বিধি, এগুলো আর কি 85 নিয়েছি। সাব ইন্সপেক্টর স্যাররা কোথায় কোথায় কি কি সুযোগ সুবিধা পাবেন, কোথায় বসতে পারবেন পারবেন না। 86-তে উত্তম গণতৎপরতায় অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু কি হতে পারবেন না, উত্তম গণতৎপরতায় অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু সিটি কর্পোরেশন বা ওই ধরনের সরকারি পদমর্যাদার জন্য তিনি এগুলোতে অংশগ্রহণ করতে পারবেন না, মেয়র হতে পারবেন না। আচ্ছা, এরপরে 87-তে চাঁদা আদায় এবং পূজায় নিমন্ত্রণ সংক্রান্ত বিধিবিধান, এগুলো জানেন আপনারা। 88-তে অস্ত্র আইনের প্রয়োগ থেকে পুলিশ অফিসারদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি আপনার অস্ত্রের কি লাগবে না, লাইসেন্স লাগবে না। 88-র ক, 10-12-র গ, অস্ত্র আইনের 1-এর খ পড়েছিলাম সঙ্গে। 89, ডিউটিতে থাকাকালীন সময় বেতের লাঠি বহন বা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহার সংক্রান্ত বিধিমালা। 91, খেয়া সেতু সড়ক শুল্ক, অর্থাৎ আপনি যখন খেয়া পারাপার করবেন ডিউটিকালীন সময় তখন আপনাকে শুল্ক দিতে হবে না। 93 বিধি ছিল জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এই যে কর্তনটা বাধ্যতামূলক 93 বিধির বদৌলতে। 98 থেকে 102 পর্যন্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের সংক্রান্ত যে বিধান, এগুলো আলোচিত হয়েছে। 98 যদি পুলিশ অফিসার কোনো এলাকায় দায়িত্বরত কর্তব্যরত থাকে, তিনি নিজেও দেওয়ানি মামলা দায়ের করবেন না, তার বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না। 98, 99 বলেছে যদি দায়িত্ব পালনকালে তিনি যদি ঠিক থাকেন, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে সরকার তাকে সমর্থন করবে। 100 বিধিতে বলেছে তবে যে মামলাই হোক না কেন, যদি মামলা হয়েই যায় তাহলে অবশ্যই পুলিশ সুপার স্যারকে অবগত করতে হবে। আর 101 বিধিতে বলেছে সিনিয়র অফিসার থাকবে এসপি স্যারের উপরে, যারা ডিএজি স্যার, সকলে পুলিশ অফিসারকে সমর্থন করবেন যদি তিনি আইনানুগভাবে দায়িত্ব পালন করতে গিয়ে মামলার দায়গ্রস্ত হন। 102 বলেছে এবং তিনি আইনজীবীরও সমর্থন পাবেন। সরকারি বেসরকারি দুই ধরনের উকিল নিয়োগের সুবিধা রয়েছে। এই ছিল 98 থেকে 102, এটা কিন্তু একটা আলাদা লিখিত প্রশ্নের আকারে দিতে পারে। এরপরে 105, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বা আইজিপি মহোদয়ের সাথে সাক্ষাতের বিষয়, বদলি, পদোন্নতির ছুটি, এই 3টি বিষয় দেখা করতে পারবে। 106, আচরণ বিধিমালা কেমন হবে, একজন পুলিশ অফিসারের আচরণ বিধি কেমন হওয়া উচিত। 107-এ প্রচার সংস্থার সাথে সম্পর্ক। 108-এ সরকারের নীতি সমালোচনা করা যাবে না। এর সঙ্গে যে আরো অন্যান্য বিষয়গুলো ছিল, জনস্বার্থ সংশ্লিষ্ট মতামত গ্রহণ করা যাবে, কোনো মতামত প্রকাশ করতে পারবে, কিন্তু বৈধ আদেশ অবশ্যই পালন করতে হবে, এই বিষয়গুলো কিন্তু ছিল। 108, 109, টাকা ধার দেয়া নিয়ে করা যাবে না, কিন্তু আপনি আবার সুপ্রতিষ্ঠিত ব্যাংক থেকে টাকার লেনদেন করতে পারবেন। 110, সরকারি নিলামে অংশগ্রহণ করতে পারবে না ডিআইজি মহোদয়ের অনুমোদন ব্যতীত। 111-তে কোম্পানির শেয়ারে অংশগ্রহণ বা শেয়ার ক্রয় বিক্রয় সংক্রান্ত বিধান। 112 বিধিতে বলেছে পুলিশ অফিসার এবং কেরানির অস্থাবর সম্পত্তির মালিকানা গুলো সিনিয়র অফিসারকে অবগত করতে হবে, যে যে অফিসের কর্তৃত্বাধীন মার্চ মাসের প্রথম সপ্তাহে, তাই না? 113-তে বলেছে অধস্তনকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। 14-তে সরকারি সম্পত্তির ক্ষতি হলে সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে বা ওই সেই সরকারি কর্মকর্তা কর্মচারীকে ক্ষতিপূরণের জন্য নির্দেশ দেয়া যাবে। 114, 115, পুলিশ অফিসারগণ বিনা অনুমতিতে, অর্থাৎ কর্তৃপক্ষের, উপযুক্ত কর্তৃপক্ষের বিনা অনুমতিতে পোস্টিং প্লেস পরিত্যাগ করতে পারবে না। 115, 117, সকল অফিসার ঊর্ধ্বতন কর্মকর্তা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আওতাধীন। 118, আইন শৃঙ্খলা ডিউটি, পুলিশ আইনের 23 ধারা ব্যবহার করি আমরা 118-র সঙ্গে। 120-এ হচ্ছে অপরাধ সম্পর্কে সংবাদ প্রদান। 121, এক পুলিশ অফিসার আরেক পুলিশ অফিসারকে তার সকল প্রকার দক্ষতা সক্ষমতা দ্বারা সাহায্য সহযোগিতা করবে। সরাসরি চলে গেছে 130 বিধিতে, সাধারণ ক্ষমতা। পুলিশ আইনে 30-30-এর কয়ে, দুঃখিত, 130 হচ্ছে বিষের দোকান তল্লাশি, তাই না? বিষের দোকান তল্লাশি করতে পারবেন যে কোনো পুলিশ কর্মকর্তা যদি তাকে জেলা ম্যাজিস্ট্রেট কি করেন, জেলা ম্যাজিস্ট্রেট যদি তাকে অনুমোদন দেন। 131 বিধি হলো সাধারণ ক্ষমতা। 30-30-এর ক, 31, 32 ধারার অধীনে যে বিধান আছে পুলিশ আইনের বিধানগুলো 131 সঙ্গে আমরা প্রবিধান ব্যবহার করতে পারবো। এরপরে 134 নিয়েছি সরাসরি, 133টাও নিয়েছি। 133 হলো সমাবেশ শোভাযাত্রা সম্পর্কে অবশ্যই পুলিশ সুপার স্যার ম্যাজিস্ট্রেটকে আগে থেকে অবগত করবেন যে এই সমাবেশের বেআইনি হতে পারে অথবা এই সমাবেশ বেআইনি হবে না, এরকম, তাই না? তো এই যে তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু ম্যাজিস্ট্রেট আবার তাদেরকে লাইসেন্স নিতে বাধ্য করতে পারবে। 134, সমাবেশ শোভাযাত্রা নিষিদ্ধকরণ। 134, তাহলে নিষিদ্ধ করার ক্ষমতা কার নাই? পুলিশ অফিসারের নাই, কিন্তু কি করতে পারবে? ম্যাজিস্ট্রেটের নিকটে 144 ধারা জারির জন্য আবেদন করতে পারবে।
এরপরে পুলিশ আইনের 30-2 এর অধীনে যে ব্যবস্থা, অর্থাৎ লাইসেন্সের ফরম, লাইসেন্স কেমন হবে, এই বিধান হলো 135, 136। এরপরে 138-এ হচ্ছে লাইসেন্সে কি কি নির্দেশ থাকবে, 3টা নির্দেশ থাকবে আমরা পড়েছিলাম। শান্তি শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না, আতশবাজি ফুটানো যাবে না, অস্ত্র শস্ত্র ব্যবহার করা যাবে না, বা যে কোনো ধরনের লাঠি সোঁটা এগুলো ব্যবহার করা যাবে না। কয় কপি হবে? 139, 141, 31, 32 ধারা, পুলিশ আইনের 31, 32 ধারার অধীনে ব্যবস্থা গ্রহণ, শুধু প্রবিধান 141 বিধি ব্যবহার করব। 142 সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য মৌখিক আদেশ, 143 আগ্নেয়াস্ত্র ব্যবহার সহ অন্যান্য ব্যবহারও করা যাবে। অর্থাৎ 142 আমরা কিসের 30-এর কয়ে 2 এর সাথে ব্যবহার করি, আর দুঃখিত 42 হচ্ছে 30-এর কয়ের 1, আর 143 হচ্ছে 30-এর কয়ে 2। আচ্ছা, এরপরে 144-এ হচ্ছে অভিযুক্ত। 144 বিধিতে হলো অভিযুক্তকরণ, অর্থাৎ তাদেরকে অপরাধের দায়ে অভিযুক্তকরণ। যদি তারা 30-এর কয়ের 1-এর বিধান লঙ্ঘন করে তখনকার যে বিধান, এইটা অভিযুক্তকরণ। 145-এ হচ্ছে এরকম এলাকা, দাঙ্গা হাঙ্গামা প্রবণ এলাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক সশস্ত্র পুলিশ দল নিয়োগ। 145, 146-এ হচ্ছে বিশেষ সশস্ত্র পুলিশ দল নিয়োগ। এটা কে নিয়োগ করবে? এটা আবার পুলিশ সুপারস্টার নিয়োগ করবে, তাই না? তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করেন 145, 146-এ হচ্ছে পুলিশ সুপারস্টার নিয়োগ করবেন বা তিনি তত্ত্বাবধানকারী হবেন। এবার আসেন, এই সশস্ত্র দলকে গোলা বারুদ সরবরাহ করবেন কত বিধি মোতাবেক? 150। কিরকম হবে গোলা বারুদ? গোলাকার গোলা বারুদ সরবরাহ করতে হবে। 151 এই যে সমাবেশের সাথে উপস্থিত, দুঃখিত, এই যে সশস্ত্র দলের সাথে উপস্থিত কি পুলিশ অফিসারের দায়িত্ব হচ্ছে, ম্যাজিস্ট্রেটের দায়িত্ব 151, পুলিশ অফিসারের দায়িত্ব পড়েছিলাম 152। এরপরে পড়েছিলাম 153 বিধি আগ্নেয়াস্ত্রের ব্যবহার, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়, 153। আশা করি আপনাদের মনে আছে। এরপরে নিয়েছিলাম 154 বিধি আগ্নেয়াস্ত্র ব্যবহারের সাধারণ নির্দেশ। কি কি সাধারণ নির্দেশ দেয়া আছে? সতর্কবাণী উচ্চারণ করতে হবে, গুলি সুনির্ধারিত লক্ষ্যে নিয়ন্ত্রিত হবে, এগুলো। 154-তে বলেছে সাধারণ নির্দেশ, 155-তে আবার গুলি বর্ষণের চালনা এবং নিয়ন্ত্রণ, অর্থাৎ আপনি কয়টা টিমে ভাগ করবেন, কতগুলো লোক আপনার সামনে থাকবে, কে কে গুলি করবে, এই নিয়মটা 154, 155। 156 গোলাগুলি শেষ, পরের কার্যক্রম। 156 বিধি। 157 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর আপনি আগ্নেয়াস্ত্র সঠিকভাবে ব্যবহার করেছেন কিনা এই সংক্রান্ত শাসন বিভাগীয় যে তদন্ত। 158 সামরিক শক্তি তলব, এটা আমরা সাধারণত ফৌজদারি কার্যবিধির 129 ধারার সঙ্গে ব্যবহার করি। 129 বিধি, প্রবিধান 158 বিধি। এরপরে চলে গিয়েছি 163 কমান্ড সার্টিফিকেট। কমান্ড সার্টিফিকেট সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। 164 শ্রমমূলক কর্ম বা ফেটিক ডিউটি। এরপরে নিয়েছি 169 ইন্সপেক্টর থেকে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের জন্য বেশি নির্দেশ। এছাড়াও সকল অফিসার প্রত্যেক দিন অফিসে যাবেন। 173 পড়েছি সময়ের উল্লেখ। কয় ডিজিট হবে? 4 ডিজিটের, 4 সংখ্যায় সময়ের বিভাজন হবে। একদম সরাসরি চলে গেছি সার্কেল স্যারের দায়িত্ব, তাই না? 189 সার্কেল সহকারী পুলিশ সুপারের দায়িত্ব। 189, 190 বলেছে তার একজন অর্ডারলি থাকবে, আরদালি থাকবে, তাই না? আমরা অর্ডারলি বলি, যদিও ভুল বলি। তাহলে তার একজন আরদালি থাকবে, আর একজন এএসআই থাকবেন। তাহলে আরদালি কোন পদমর্যাদার? এটা কিভাবে ভুল করলেন আপনারা? কনস্টেবল পদমর্যাদার একজন আরদালি থাকবে, অনেকেই ভুল করছেন এটা। আচ্ছা, 193 সার্কেল সহকারী পুলিশ সুপারের নোটবুক থাকবে। একইভাবে আমি বলেছিলাম এসপি স্যারেরও একটা নোটবুক থাকবে 11-15 প্রবিধান অনুযায়ী। 194 সার্কেল সহকারী পুলিশ সুপারের অপরাধ নির্ঘণ্ট আর চূড়ান্ত রিপোর্ট যাচাই বাছাই করবেন। 196 বিধি। 197 বিধিতে বলেছে তারও একটা ব্যক্তিগত ডায়েরি থাকবে, অর্থাৎ সার্কেল সহকারী পুলিশ সুপারেরও ব্যক্তিগত ডায়েরি থাকবে, আলাদা বিধি। 197 ওইদিকে সাপোর্ট ডায়েরি, ট্যুর ডায়েরি কততে পড়ে আসলাম? 62-তে পড়েছি সাপোর্ট ডায়েরি, ট্যুর ডায়েরি। এখানে দেখেন আবার সার্কেল স্যারের আলাদা করে ডায়েরি আছে, 197 বিধি। এরপরে 201 পড়েছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার ইনচার্জ কারা কারা হতে পারবেন। 202 থানা ফাঁড়ির দায়িত্ব হস্তান্তর। তারপরে কি নিলাম? 203 পরিষ্কার পরিচ্ছন্নতা। 205 নিয়েছি স্টেশন অফিসারের দায়িত্ব কর্তব্য। 206 দ্বিতীয় তৃতীয় অফিসার বা সেকেন্ড অফিসার, থার্ড অফিসার বলতে পারি। 207 এএসআই এর দায়িত্ব কর্তব্য। 208 কনস্টেবলের দায়িত্ব কর্তব্য। 209 মফস্বল ডায়েরি। 211 পড়েছিলাম
ভিআর করবে বা সত্যতা প্রতিপাদন লিপি, অনেকগুলো নাম তাই না, ভেরিফিকেশন রিপোর্ট, সত্যতা প্রতিপাদন লিপি, ডিসচার্জ স্লিপ, নথিগুলো পরীক্ষা করে দেখতে হবে। 213 পড়েছিলাম, মামলা আরম্ভ বা দায়ের বলতে পারি, সঙ্গে আরো কি বলা যেতে পারে, সমন, তল্লাশি পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানার জন্য ম্যাজিস্ট্রেট বরাবর পুলিশ অফিসার আবেদন করবে। 214 216 পড়েছিলাম, বড় হাট বা মেলায় অথবা রেলওয়ে স্টিমার ঘাটে তারা ডিউটি করবে, আইন শৃঙ্খলা ডিউটি করবে। 217 এই ডিউটি করাকালীন কোন কোন বিষয়গুলো বেশি বেশি নজরদারিতে রাখবে। 220 সাদা পোশাকে ডিউটি করাকালীন আইডি কার্ড সঙ্গে রাখবে। কেন, ভিতরে একটু পরে দেখা যায় নাই, ভিতরে একটা লাইন লেখা আছে দেখেন, ইউনিফর্মে বা সাদা পোশাকে ডিউটি করাকালীন আপনি অবশ্যই আইডি কার্ড সঙ্গে রাখবেন। আমি বাদেই দিলাম বইয়ের পড়া, পোশাকের সঙ্গে তো আইডি কার্ড বেশি করে আমরা ঝুলাই। সিভিলে কোথাও গেলে নর্মালি আইডি কার্ড আমরা নেই না, নেই, বেশিরভাগ সময় সাথে থাকলে থাকে, এসবি ডিউটি হলে তো আলাদা একটা আইডি কার্ড ওখান থেকে সাপ্লাই করে তাই না। অথচ আপনারা এটা ভুল করে ফেললেন, ইউনিফর্মে আইডি কার্ড লাগে না, অবশ্যই লাগে। তাহলে 22 ফেরি নৌকার অতিরিক্ত বোঝাই লাগবে না, 22টা বাদ দিতে পারেন। 224 ভ্রাম্যমাণ এবং বিপজ্জনক পাগল সম্পর্কে পুলিশ অফিসারের করণীয়। 225 ইন্সপেক্টর কর্তৃক 3 মাসে অন্তত পক্ষে একবার কি করবে, অস্ত্র গোলা বারুদের দোকানগুলো পরিদর্শন করবে। 226 বিস্ফোরকের দোকান পরিদর্শন, সাব ইন্সপেক্টরও পারে, ইন্সপেক্টরও পারে। প্রথমে বলেছে ইন্সপেক্টরের নিচে পারে না, পরে আবার দেখেন 2-3টা লাইন পরে আবার বলেছে সাব ইন্সপেক্টরও কিন্তু পরিদর্শন করতে পারে। এরপরে আসেন জাহাজ ডুবে গেছে, 227 জাহাজ ডুবাডুবি হলো, মানুষ সম্পদ লুকিয়ে রাখলো। 228 229 কিছু সম্পদ মাটির নিচে চাপা পড়ে প্রত্নতত্ত্বে পরিণত হলো, তাই না। তাহলে 27-এ জাহাজ ডুবি, 28-এ লুকানো সম্পদ, 29-এ প্রত্নতত্ত্ব। 230 ত্রিকোণমিতিক জরিপের মহাস্তম্ভ। 233-এ মহামারী রিপোর্ট স্যানিটারি অফিসারদেরকে দিতে হবে, চেয়ারম্যানকে দিতে হবে, তাই না। মহামারী রিপোর্ট কাকে কাকে দিতে হয়, তৈরি করবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 234 জন্ম মৃত্যু রিপোর্ট। 237 অস্ত্র গোলা বারুদ, ছোট গুলি কতটুকু পাবে, থানা বাড়িতে অস্ত্র গোলা বারুদ সরবরাহ সংক্রান্ত বিধান। 239 ছোট গুলি কতটুকু, 20 রাউন্ড, বড় গুলি 10 রাউন্ড। আচ্ছা, 239 থানার লকআপের মালখানার যে লকআপের চাবি, এটি যখন কনস্টেবলের হেফাজতে থাকবে তখন তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলে বিবেচিত হবেন বা দায়িত্ব পালন করতে পারবেন। 243 ফৌজদারি কার্যবিধি 154, 243 এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, প্রথম যে সংবাদ আসবে সেটাই এফআইআর বলে গণ্য হবে, মুখে আসুক কাগজে কলমে যেভাবে আসুক এফআইআর লিপিবদ্ধ করতে হবে। আমলযোগ্য অপরাধের সংবাদ মেডিকেল অফিসারের জন্য দেরি, মেডিকেল রিপোর্টের জন্য দেরি করা যাবে না। আর টেলিফোনে টেলিগ্রাফে সংবাদ আসলে কি করবেন, কনস্টেবল দায়িত্বে থাকলে কি করবে, আর একবার লিপিবদ্ধ করার পর সেটি আর কি করা যায় না, বাতিল করা যায় না। এই ছিল 243। 244 কিছু মামলার ক্ষেত্রে এফআইআর আপনি নিতে পারবেন না যেগুলো আমলের অযোগ্য অপরাধ বলে বিবেচিত হয়। 244 254-তে নন এফআইআর প্রসিকিউশন দাখিল করা যায় ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে তদন্ত করে। 244 254 পাশাপাশি ব্যবহার করা যাবে দুইটা বিধি। এরপরে আসেন 245 ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রেরিত আমলযোগ্য অপরাধ 190 ধারায় আমলে নিয়ে যেভাবে, একইভাবে 245 বিধিতে বলেছে ম্যাজিস্ট্রেট আমলে নিয়েও তদন্তের নির্দেশ দিতে পারে। 246 এফআইআর এর কপি গুলো কত কপি হবে, আপনি কোথায় কোথায় কোন কপি প্রেরণ করবেন। 247 চুরি যাওয়া মালামালের তালিকা অবশ্যই একটা সংরক্ষণ করতে হবে, তদন্তকারী অফিসার এটা এফআইআর এর সাথে কোর্টে প্রেরণ করবেন, কিন্তু নিজেও একটা তদন্তের সুবিধার্থে সংরক্ষণ করতে পারবেন। 247 248 এখতিয়ারাধীন এলাকার বাইরে অপরাধ যদি সংঘটিত হয় অবশ্যই সার্কেল স্যারকে অবগত করতে হবে, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে হবে। 250 হইচই বিজ্ঞাপন, হিউ অ্যান্ড ক্রাই নোটিশ কোন কোন ক্ষেত্রে হইচই বিজ্ঞাপন দেওয়া হয়, পাওয়ার পর করণীয়, লিখিত প্রশ্ন। 251 দাবিদারবিহীন সম্পত্তি পাওয়া গেলে কি করবেন, বা আমাদের বৃদ্ধাঙ্গুলি ছাপ নিবেন। দুঃখিত, দাবিদারবিহীন সম্পত্তি পাওয়া গেলে আমি 252 বলতেছি, 252-তে হলো হুঁশিয়ারি নোটিশ কিভাবে জারি করবেন, বা আমাদের বৃদ্ধাঙ্গুলির ছাপ নিবেন। আর 251 হলো দাবিদারবিহীন সম্পত্তি পাওয়ার পর পুলিশের কাজ শুধু দুইটা, হেফাজতে গ্রহণ করবে, সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করবে, ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণ করবে। আচ্ছা, 253-তে ছিল জাল নোট, 10 টাকার নিচে যদি কোনো নোট পাওয়া যায় যেটা ধারাবাহিক নম্বর তারিখ এলোমেলো, সেই ক্ষেত্রে এটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের কোথায় পাঠাতে হবে, সিআইডির গোয়েন্দা বিভাগের ডিআইজি বরাবর এটা প্রেরণ করতে হবে জব্দ করে তারপরে। আচ্ছা, এখন তো বিশেষ ক্ষমতা আইন এসেছে, আর লাগে না তাই না। 253
প্রবিধান অনুযায়ী যদি স্পষ্ট করে দেয় তখন আবার এখান থেকে আপনাদেরকে একটু আলোচনা করে কিন্তু দিতে হবে। হ্যাঁ, এরপরে 254 যে সকল মামলার এফআইআর নেওয়া হলো না, 254 আমরা 244-এর সাথে পড়ে ফেলবো। 256 মামলা তদন্তের আগে অবশ্যই আপনি ভিসিএনবি দেখে নিবেন, অর্থাৎ যে রেজিস্টার গুলো গুরুত্বপূর্ণ এগুলো তদন্ত শুরুর পূর্ব মুহূর্তে দেখে নেওয়া তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব। 258 আপনি সরজমিনে তদন্ত করবেন, তবে জটিল মামলার তদন্তের ক্ষেত্রে 15 দিনের বেশি সময় লাগার কথা নয়। 259 এখতিয়ারাধীন এলাকার বাইরে তদন্ত, আপনি এখতিয়ারাধীন এলাকার বাইরে তদন্ত করতে যেতে পারবেন না। হ্যাঁ, গুরুতর অপরাধের ক্ষেত্রে অবশ্যই যদি সিনিয়র অফিসার অনুমতি দেয় সেই ক্ষেত্রে আবার তদন্ত করা যাবে। 259 তদন্তকালে জনসাধারণকে শুধু শুধু হয়তো হয়রানি করা যাবে না। 261 এই যে তদন্তের সময়সীমাটা 258 যে সরজমিনে তদন্ত এটার ভেতরে বলে দিয়েছি। 261 তদন্তের সময়সীমা। 262 গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারকৃত ব্যক্তি কর্তৃক পুলিশ অফিসারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ কি কি করতে হবে? ডিফেন্সের জন্য তাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, জিডিতে নোট দিতে হবে। তার শরীরে আঘাতের চিহ্ন যে পরীক্ষা করলেন এটা অবশ্যই সাক্ষীদের উপস্থিতিতে হতে হবে, প্রয়োজনে তাকে ফার্স্ট এইড দিয়ে নিয়ে আসতে হবে। এই ছিল 262। 263 কেস ডায়েরি, অনেক ব্যাপক আলোচনা। 263 64 কেস ডায়েরি এবং কেস ডায়েরি লেখার নিয়মাবলী। 264 এরপরে 265 ফৌজদারি কার্যবিধি 161 সাথে আমরা ব্যবহার করি 265 বিধি। ঘটনা সম্পর্কে অবগত সাক্ষীর জবানবন্দি তদন্তকারী কর্মকর্তা কর্তৃক লিপিবদ্ধকরণ বা সাক্ষীকে পরীক্ষাকরণ। 266 মৃত্যুকালীন জবানবন্দি ডাইং ডিক্লারেশন, সাক্ষ্য আইনের 32-1 প্রবিধান। 266 267 পাগল সম্পর্কে পুলিশ অফিসার সিদ্ধান্ত দিতে পারবে না, বড়জোর ম্যাজিস্ট্রেট বরাবর এই পাগল ব্যক্তি সম্পর্কে আবেদন করতে পারবে তার চিকিৎসার জন্য। 269 সাক্ষীদের হাজিরের দায় দায়িত্ব পুলিশ অফিসারের উপরে বর্তায়, প্রয়োজনে তাদেরকে বেঁধে নিয়েও যাওয়ার কথা বলা আছে। 270 বলেছে কতজন সাক্ষী হবে, কোনো মামলা সংক্রান্তে বা কোনো মামলা প্রমাণের জন্য কতজন সাক্ষী থাকবে বা নেওয়া উচিত এটা তদন্তকারী কর্মকর্তা এই সিদ্ধান্তটা নিতে পারবেন, বা যতজন দিয়ে প্রমাণ করা যায় মামলা। সাক্ষীর সুনির্দিষ্ট কোনো সংখ্যা নাই, কত? 134 ধারা সাক্ষ্য আইনের। আচ্ছা, 271 বিধিতে বলেছে ডাক এবং টেলিগ্রাফের তথ্য যদি আপনার তদন্ত সংশ্লিষ্ট কাজে লাগে আপনি এগুলো চেয়ে সমন দিতে পারবেন, তবে হ্যাঁ সাক্ষ্য আইনের 123-24 ধারার বিধানকে কি করা যাবে না, ব্যাহত করা যাবে না। 272 চার্জশিট, ব্যাপক আলোচনা আমরা সবাই জানি। 273 কোন কোন মামলার ক্ষেত্রে আপনাকে খসড়া মানচিত্র দিতে হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা 600 টাকার উপরে যদি কোনো চুরি যাওয়া সম্পদ হয় সেই ক্ষেত্রে খসড়া মানচিত্র দিবেন। এছাড়া খুন, ধর্ষণ, ডাকাতি, দস্যুতা, বড় বড় অপরাধগুলোর ক্ষেত্রে কি এই খসড়া মানচিত্র প্রদান করতে পারবেন। আমরা কিন্তু স্যাররা দেখি যে বেশিরভাগ সবগুলোতেই মোটামুটি দেয়, কিছু মামলা ব্যতি রেখে, কিন্তু নিয়ম কিন্তু এই কয়টা মামলার ক্ষেত্রে খসড়া মানচিত্র, বাকিগুলোর ক্ষেত্রে না পাঠালেও সমস্যা নাই প্রবিধান অনুযায়ী। আচ্ছা, এরপরে আসেন 274 পড়েছিলাম সাক্ষ্য মেমো, অর্থাৎ সাক্ষ্য মেমো কয় কপি হবে একটা প্রশ্ন এসেছিল, অনেকে ভুল করেছিলেন তাই না? 2 কপি। 275 চূড়ান্ত রিপোর্ট বা ফাইনাল রিপোর্ট, চূড়ান্ত রিপোর্ট কি কি হবে, কত প্রকার হবে, প্রকারভেদ আলাদা, পুলিশ রিপোর্টের প্রকারভেদ আলাদা, চূড়ান্ত রিপোর্টের প্রকারভেদ আলাদা। তারপরও গুলায় ফেলেন এত করে বলার পরেও, তাহলে চূড়ান্ত রিপোর্ট কয় রকমের হয়? 5 রকমের হয়। 276 এই যে চূড়ান্ত রিপোর্ট দাখিল করলেন এই সম্পর্কে ম্যাজিস্ট্রেট যাচাই বাছাই সাপেক্ষে পুনরায় আপনাকে তদন্তের নির্দেশ দিতে পারে, এটাকে আমরা অধিকতর তদন্ত বলে লিখি বা জানি। 277 তদন্তের পুনরুজ্জীবিতকরণ, এই একই কথা, ওখানে ম্যাজিস্ট্রেট আপনাকে নির্দেশ দেয়, এখানে তদন্তকারী কর্মকর্তা অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করতে পারে, কোনো মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিলের পর দীর্ঘদিন পর বা যে কোনো সময় যদি কোনো তথ্য পান পুনরুজ্জীবিত করার জন্য আবেদন করতে পারেন। মানে অনেকটা মৃত প্রায় মামলা আবার পুনরুজ্জীবিতকরণ। 277 সামান্য একটু পার্থক্য কিন্তু, হ্যাঁ 276 77। 278 মামলা তদন্ত করে কি পেলেন, ফলাফল বাদীকে অবগত করেন। 279 মিথ্যা মামলা। 280 তল্লাশির সাধারণ নিয়ম বা পদ্ধতি। 435 বিধি। তাহলে 280 282 পড়েছি। এরপরে টিআই প্যারেড বা শনাক্তকরণ মহড়া, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। এরপরে পড়েছি 283 স্বীকৃতির সত্যতা নিরূপণ বা
স্বীকারোক্তির সত্যতা নির্ণয়, দুইটাই কিন্তু 283 ব্যবহার করা যায়। আচ্ছা, এরপরে পড়েছি দণ্ডহ্রাস, তাই না? 286 বিধিটা নিয়েছিলাম। দণ্ডহ্রাসের ক্ষেত্রেও দণ্ড যদি কমিয়ে দেয়, যদি আমরা ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী দেখি কোনো ব্যক্তির দণ্ড কমানো হয়েছে, তারপর তার উপরেও কিছু নিয়ম কানুন বলবৎ থাকে। এই নিয়মগুলো হলো 286। 287 পড়েছিলাম ফৌজদারি কার্যবিধির 107, 145, 287, 109, 288, 110, 289, 290। এরপরে পড়েছি সোর্সের ব্যয় এবং তদন্তকারী কর্মকর্তা কিভাবে তার ব্যয়গুলো কোন খাত থেকে তিনি নিতে পারবেন। 293 বিধি। 296 বিধি থেকে আমরা গত ক্লাসের পড়া ছিল 296 বিধি, ছবি সংক্রান্ত ব্যুরো। আপনি কখন কখন এই ছবিগুলো কিভাবে সংরক্ষণ করবেন? ছবি, দুঃখিত, ছবি শুধু না, মানে হাতের ছাপ বলেন, যে কোনো ছাপ সংগ্রহের পদ্ধতি। বড় পাত্রের উপরে ছাপ থাকলে কিভাবে সংগ্রহ করবেন, সাদা পাত্রের উপরে থাকলে কিভাবে সংগ্রহ করবেন, এগুলো আমরা পড়েছি। গ্রাফাইট এবং গ্রে পাউডার এগুলো সরবরাহ করবেন পুলিশ সুপার স্যার। কি দিয়ে ঝাড়তে হবে? উটের লোমের ব্রাশ দিয়ে পরিষ্কার করে তারপরে আঙুলের ছাপটা স্বচ্ছ করতে হবে। সিআইডি এক্সপার্টদেরকেও সাহায্য নেওয়ার কথা এখানে বলা হয়েছে। এই তো 296 পড়ছি। 297 বিশেষজ্ঞের মতামত। 298, 299 পড়েছিলাম। 299 অস্বাভাবিক মৃত্যু বা সন্দেহজনক মৃত্যুর ক্ষেত্রে করণীয়। অস্বাভাবিক বা সন্দেহজনক মৃত্যুর সংবাদ আসলে, অর্থাৎ ফৌজদারি বিধির 174 ধারা মোতাবেক, হিরে জরিনা কিছু বলবা? ফৌজদারি কার্যবিধির 174 ধারা মোতাবেক কোথাও কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক মৃত্যু যদি সংঘটিত হয়, তাহলে বিপি ফর্ম 48 মোতাবেক অপরাধটা বিপি ফর্ম 48 মোতাবেক থানায় পেশ করতে হবে। আচ্ছা, বিপি ফর্ম 48 মোতাবেক এই তথ্যটা পেশ করতে হবে। যদি আবার সন্দেহ থাকে যে না বোধগম্য অপরাধ, সেক্ষেত্রেও একইভাবে প্রথম যে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট দাখিল করা হয় একইভাবে দাখিল করতে হবে। আচ্ছা, এরপরে এটা ছিল 299 ক। এরপরে 299 খ বলেছে কারা কারা তদন্ত করতে পারবে, সুরতাল রিপোর্ট প্রণয়ন করতে পারবে। তবে হ্যাঁ, কাকে অবগত করতে হবে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট কে অবগত করতে হবে। তদন্তের কাজ যদি একদিনের বেশি স্থায়ী হয় তাহলে মামলার ডায়েরি লিখতে হবে। আর যদি তদন্তের কাজ একদিনের বেশি না হয় তাহলে ডায়েরি লেখার প্রয়োজন নাই, না লিখেই চূড়ান্ত রিপোর্ট প্রদান করা যাবে। ঘয়ে বলেছে যদি পৃথক পৃথক লাশ যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ভিন্ন ভিন্ন সুরতাল রিপোর্ট তৈরি হবে, কিন্তু এফআইআর বা প্রথম যে রিপোর্টটা প্রদান করা হলো সেটি এবং মামলার চূড়ান্ত রিপোর্টের কপি একটাই হবে। আচ্ছা, এগুলো আবার থানায় সংরক্ষণ করতে হবে। উমতে বলেছে, চয় বলেছে হাসপাতালে কেউ মারা গেলে কি পদ্ধতি, ওইখানে পরিচিত একজন লোকের উপস্থিতিতে সবকিছু তথ্যগুলো পাঠিয়ে দিতে হবে। আর 300 বিধিতে বলেছে কারা কারা এই সুরতাল রিপোর্ট প্রস্তুত করতে পারবেন, কোন পরিস্থিতিতে। মূলত দায়িত্ব হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার, কিন্তু সাব ইন্সপেক্টর, এএসআই, কনস্টেবল সবাই পারবে। কনস্টেবল যদি দায়িত্বে থাকেন তিনি শুধু সুরতাল রিপোর্ট প্রস্তুত করতে পারবেন, কিন্তু কি করতে পারবেন না? তিনি তদন্ত করতে পারবেন না। লাশ প্রেরণ থেকে শুরু করে অন্যান্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এই ছিল 300 বিধি। এরপরে আমরা 301 পড়েছি যে পুলিশ অফিসার ব্যতীত অন্যান্য ব্যক্তিরা কি করতে পারে? সুরতাল রিপোর্ট প্রস্তুত করতে পারে বা অপমৃত্যু মামলার তদন্ত করতে পারে। তো এনারা কারা কারা? যদি জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশ দেয়, চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তি, পঞ্চায়েতের সদস্য সবাই পারবে। তবে এই রিপোর্টটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রেরণ করবেন। একই বিভাগে বন এলাকাগুলোতে জীবজন্তুর আঘাতে বা যে কোনো ভাবে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন, বন কর্মকর্তাও সুরতাল রিপোর্ট প্রস্তুত করার জন্য ক্ষমতাবান, তিনিও পারবেন। যে জায়গাগুলোতে চৌকিদার নাই এরকম এলাকায় তিনি সুরতাল রিপোর্ট থেকে শুরু করে তদন্ত সাপেক্ষে তিনি এগুলো পরবর্তীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রদান করবেন। আচ্ছা, 302 এর খ নিয়েছি সরাসরি। 302 এর খ, পুলিশ হেফাজতে যদি কোনো আসামি মৃত্যুবরণ করে বা পুলিশ হেফাজতেই যে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন, সেই ক্ষেত্রে ব্যবস্থা কি? ম্যাজিস্ট্রেটকে জানাবেন, পুলিশ সুপার স্যারকে জানাবেন। ম্যাজিস্ট্রেট একটা তদন্ত করবে, সংশ্লিষ্ট পুলিশ অফিসার বা অন্য কোনো পুলিশ অফিসারও কিন্তু কি করতে পারবে? তদন্ত করতে পারবে। তাহলে পুলিশ হেফাজতে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে সর্বপ্রথম কাজ হলো ম্যাজিস্ট্রেটকে জানানো। কত ধারা? ফৌজদারি কার্যবিধি 176-এর 1। এরপরে 303 বিধি পড়েছিলাম, সেটা হলো লাশ কবর থেকে উত্তোলন। কে পারবেন? জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট পারবেন। কেন? মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য। তাহলে তারা পারবেন লাশ উত্তোলন করতে কবর থেকে।
সংশ্লিষ্ট ব্যক্তির, হ্যাঁ 176-2 জরিনা, তোমাকে ধন্যবাদ। ফৌজদারি কার্যবিধির 176-2 এই একই কথা বলা আছে। তাহলে দেখেন এখানে কিন্তু তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা না, এটা কিন্তু ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। হ্যাঁ, এই পর্যন্ত ছিল আমাদের গত ক্লাসের পড়া ছিল 296 থেকে 303, তাই না? তো একটু শুরু থেকে একটা রেকর্ডিং থাকলো, দয়া করে আপনাদের কাছে অনুরোধ, ঘুমানোর সময় গান টান না বাজিয়ে সুন্দর করে রেকর্ডিং শুনতে শুনতে ঘুমিয়ে যাবেন, তাহলে যতটুকু আপনার মাথার ভিতরে ঢুকলো এতটুকুই। পড়তে তো চান না, একা একা আপনারা পড়তে চান না দেখে এই ব্যবস্থা। ঠিক আছে, আমরা আমাদের ধারাবাহিক ক্লাসে যাব। তাহলে আজকে আমরা এখন 304 থেকে শুরু করব, ময়না তদন্ত বা পোস্টমর্টমের জন্য লাশ প্রেরণ। আসেন একটু খেয়াল করি, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে প্রশ্ন আসে। লাশের সাথে লাশ প্রেরণ বা পোস্টমর্টমে প্রেরণের সময় কনস্টেবলের দায়িত্ব কর্তব্য আলোচনা করুন, এরকম প্রশ্ন কিন্তু থাকে। আবার এমসিকিউ থাকে, লাশের সঙ্গে কোন কোন নিম্নের কোন কোন দলিল পত্রগুলো প্রেরণ করতে হয়, লাশ যে আপনি পাঠাবেন লাশের সাথে কি কি পাঠাবেন, এই বিষয়গুলো আলোচনা হয়েছে 304, 305 প্রবিধানে। আসেন একটু দেখি। প্রথমে বলেছে ময়না তদন্তের জন্য যখন আপনি লাশ প্রেরণ করবেন, অবশ্যই লাশের সাথে 1 কপি সুরতাল, কয় কপি সুরতাল? সুরতাল রিপোর্টের 1 কপি, চালান যাবে 2 কপি। আজকে জিনিসগুলো পরিষ্কার করে বুঝে নেন। লাশ পাঠাইলেন, কি কি যাবে? 1 কপি সুরতাল রিপোর্ট, 2 কপি চালান। এই চালানগুলো বিপি ফর্ম 48 মোতাবেক এই চালানের কপি প্রস্তুত হবে এবং 2 কপি চালান প্রেরণ করবেন। এই 2 কপি কোথায় কোথায় যাবে একটু খেয়াল করেন। তাহলে চালানের একটা কপি যাবে কোর্ট অফিসারের নিকটে। কোর্ট অফিসারের নিকটে কেন যাবে? কোর্ট অফিসার এটা আবার ম্যাজিস্ট্রেটের নিকটে উপস্থাপন করবেন। তো কোর্ট অফিসারকে পাঠাতে হলে আবার আপনাকে পুলিশ সুপারের মারফত পাঠাতে হবে। আমরা দেখবো পুলিশ সুপার স্যারের মারফত কিন্তু পাঠায়। এখানে বলেছে আগে কোর্ট অফিসার পরে পুলিশ সুপারের নিকট পাঠানো, কিন্তু আলটিমেটলি শেষে আদালতেই যাবে বা কোর্টেই যাবে। আচ্ছা, এখানে পাঠালেন চালানের 1 কপি, চালানের 1 কপি কোর্ট অফিসারের নিকটে পাঠালেন এবং সুপারিনটেন্ডেন্টের নিকটে, যিনি এটা সুপারিনটেন্ডেন্টের নিকটে পাঠাবে। অন্য কপি মেডিকেল অফিসারের নিকটে, আরেকটা কপি কোথায় যাবে? মেডিকেল অফিসারের নিকটে। সুরতাল সহ যে কপিটা সেটা যাবে পোস্টমর্টমের জন্য মেডিকেল অফিসারের নিকট। এই হলো 304-এর ক। তাহলে বুঝতে পারলাম লাশ যখন প্রেরণ করা হবে পোস্টমর্টমের জন্য বা মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য, যখন কোনো মৃতদেহ সিভিল সার্জনের নিকটে প্রেরণ করা হয় তখন সুরতাল রিপোর্টের 1 কপি, চালানের 2 কপি একত্রিত করে প্রেরণ করতে হবে। তাহলে মেডিকেল অফিসারের নিকটে যাবে চালানটা এবং সুরতাল রিপোর্টটা যাবে, 1 কপি চালান যাবে কোর্ট অফিসারের নিকটে পুলিশ সুপারের মাধ্যমে। আচ্ছা, এই ছিল 304-এর ক। কোন কোন রোগের ক্ষেত্রে ইয়া করা হয় সেটা বলেছে, এগুলো লাগবে না। এরপরে 304-এর খটা একটু খেয়াল করেন, এখানে আরো গুরুত্বপূর্ণ। বিপি ফরম ব্যাটসম্যান, এই বিপি ফরমটা কি এখানে 48 না 49 হবে? এটা তো মেন 49, বইয়েও 49 লেখা। 48 তো সুরতাল রিপোর্ট প্রণয়ন করলাম, আমি কি 48 বলছি? আচ্ছা আমি তাহলে দুঃখিত। 49 হবে বিপি ফর্ম, 48-এ তো সুরতাল রিপোর্টেই প্রণয়ন হলো। সুরতাল রিপোর্ট কত নাম্বার বিপি ফর্মে প্রণয়ন হয়? 48 হইতো। তাহলে এখানে 48 হবে কিভাবে? এটা তো বোঝা উচিত যে নিশ্চয়ই বলতেও ভুল করতেছে। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে জরিনা। তাহলে কি কি পাঠাইলাম আমরা? সুরতালের 1 কপি আর চালানের 2 কপি। এরপরে আসেন, বলছে চালানে কোন কোন বিষয়গুলো উল্লেখ থাকবে? মৃতদেহের বর্ণনা, দেখেন লাশ প্রেরণের সময়, তারিখ, লাশের সঠিক বর্ণনা, মৃত্যুর বাহ্যিক কারণ সম্পর্কিত বিবৃতি, অথবা মৃত্যু নিয়ে যদি সন্দেহ হয় যে আমলযোগ্য অপরাধ সংগঠন হয়েছে কিনা, অপরাধমূলক কাজের সন্দেহ থাকলে সেটার বিবরণও থাকবে। পাশাপাশি কি কাপড় চোপড় যদি থাকে, অন্য কোনো দ্রব্য, এগুলোর বর্ণনা থাকবে। তো এই বর্ণনাগুলো কোথায় থাকবে? এগুলো কিন্তু চালানে উল্লেখ করতে হবে। গুরুত্বপূর্ণ একটা কথা, চালানে কোন কোন বিষয়গুলো উল্লেখ থাকবে বা লাশ প্রেরণের চালানে কোন কোন বিষয়গুলো উল্লেখ থাকে। ছোট ছোট প্রশ্ন দিতে পারে 2-1 নাম্বারের জন্য। তাহলে সুরতাল চালানের কপিতে কখন লাশটা প্রেরণ করলেন, তারিখ, সময়, লাশের সঠিক বর্ণনা, মৃত্যুর কারণ, সন্দেহ হলে সেই বিবরণ,
পাশাপাশি লাশের সঙ্গে যদি কোনো কাপড় চোপড় থাকে, অন্য কোনো দ্রব্য থাকে, এগুলোর বর্ণনাও থাকবে। এইবার আসেন লাশ আপনি কিভাবে বহন করবেন, লাশ বহনের নিয়মাবলী। এরকম যদি আসে লাশ কিভাবে বহন হবে, লাশ অবশ্যই 4 পায়ার উপরে করে বহন করতে হবে। লাশ কি করা যাবে না, বাঁশে ঝুলিয়ে বহন করা যাবে না। আর লাশের সঙ্গে কি রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণে গুঁড়া কয়লা রাখতে হবে। যদি লাশের শরীরে কোনো ক্ষতস্থান থাকে, সেটি শীট দিয়ে, কি শীট বলা নাই, বলেছে যে একটা শীট দিয়ে সেটা যেন ঢেকে দেয়া হয়। বুঝতে পেরেছি লাশ কিভাবে বহন হবে। 2 লাইনের উত্তর, এগুলোতে 1 নম্বর 2 নম্বর দিয়ে লেজ লাগায় দিয়ে দিলে সমস্যা। লাশ পোস্টমর্টমের জন্য বহন করার নিয়মাবলী আলোচনা করুন বা নিয়ম আলোচনা করুন, নম্বর দিল 2। তাহলে কতটুকু লিখবো, যে একটা লাশ যখন সিভিল সার্জনের নিকটে প্রেরণ করতে হবে, তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে গুঁড়া কয়লা রাখতে হবে। পাশাপাশি লাশের শরীরে ক্ষতস্থান থাকলে শীট দিয়ে জড়িয়ে দিতে হবে। 4 পায়ায় করে লাশ বহন করতে হবে। লাশ কি করা যাবে না, লাশ বাসে করে ঝুলিয়ে বহন করা যাবে না। আচ্ছা, এরপরে আসেন 305। 305 আলাদা কিছু না, ওই দায়িত্ব কর্তব্যেরই বাকি অংশ। 305-এ বলেছে দেখেন, লাশ একজন বিশ্বস্ত কনস্টেবলের তত্ত্বাবধানে পাঠাতে হবে। দেখেন 4 পায়া করে যদি আপনি লাশ নেন, একজন ব্যক্তি কি লাশ নিতে পারবে? পারবে না। তার মানে আরো অন্যান্য লোকজনের সঙ্গে থাকবে। তবে অবশ্যই একজন বিশ্বস্ত কনস্টেবল তত্ত্বাবধানে থাকবেন। তাহলে একজন বিশ্বস্ত কনস্টেবলের তত্ত্বাবধানে লাশ পাঠাতে হবে। লাশ বহনকারী এবং লাশের সাথে গমনকারী ব্যক্তিদের নামও থাকবে। কোথায় থাকবে, দেখেন এই যে চালানে কিন্তু অন্যান্য ব্যক্তিদের নামও থাকবে, পাশাপাশি কনস্টেবলের নামও থাকবে। যিনি ডিউটি করবেন তার নামটাও চালানে উল্লেখ করতে হবে। তাহলে চালানে কি কি বিষয় উল্লেখ থাকে, একটু আগে যে 304-এর খ পড়লাম, এগুলা বিষয়ের পাশাপাশি যে কনস্টেবল নিয়ে যাবে তার নাম থাকবে, সঙ্গে লাশের সঙ্গে গমনকারী কোনো অন্য আত্মীয় স্বজন থাকলে তাদের নামও থাকবে, কিসে করে বহন করতেছেন সেটাও থাকবে। তাহলে ভ্যান যদি থাকে, ভ্যানেরও বর্ণনা থাকবে। ঠিক আছে, অনেক সময় ভ্যানে করে নিয়ে যায়। আচ্ছা, এরপরে বলেছে কমন কনস্টেবল যে যাবে তাকে একটা কমান্ড সার্টিফিকেট দিতে হবে, এবং তিনি যখন হাজির হবেন মেডিকেল অফিসারকে দিবেন। দিবেন না, চালানের 1 কপি দিবেন, তার কমান্ড সার্টিফিকেটটা দিবেন, সুরতালের কপিটাও দিবেন। তখন মেডিকেল অফিসার তার হাজির হওয়ার সময়, আমরা নেই না ডিপারচার, হাজির হওয়ার সময়, বাহির হওয়ার সময় উপস্থিতির তারিখ এবং সময় উল্লেখ করতে হবে। এবং কনস্টেবলকে কড়া নির্দেশ দিতে হবে তিনি যেন অন্য কোনো পথে ঘোরাফেরা না করে কি করে, সরাসরি লাশটা মর্গে নিয়ে যায়। আচ্ছা, এই ছিল গ। 305-এর গ। 305-এর ঘয়ে বলেছে লাশ যখন আপনি মর্গে রাখা হয়ে গেল, এবার লাশ, এবার সুরতাল রিপোর্টের 1 কপি, যে কথাটা একটু আগে বললাম, 1 কপি সুরতাল রিপোর্ট, 1 কপি চালান, পাশাপাশি সিসিও সিসির কপিটাও দিবে আর কি, সিসিটাও দিবে, সিভিল সার্জনের নিকটে দিবে। চালানের যে আরেকটা কপি ছিল সেই কপিটাতে প্রাপ্তি স্বাক্ষর করে নিয়ে আসবে। এরপরে কিন্তু কোর্ট অফিসারকে দিবে। দেখছেন প্রথমে যে 304-এ একটু বললো, এখানে কিন্তু একটু ঘাটতি ছিল কথাগুলোতে। তাহলে প্রথমে 2 কপি চালান সে নিয়ে গেল, এরই 1 কপিতে প্রাপ্তি স্বীকার করে কাকে দিবে, কোর্ট অফিসারের মাধ্যমে, তখন পুলিশ সুপার স্যারের মাধ্যমে তখন কোর্ট অফিসারের নিকটে প্রেরণ করবে। আচ্ছা, এরপরে আরো দেখবো আমরা পোস্টমর্টমের রিপোর্ট তৈরি করে আবার রিপোর্টটা কিভাবে আদালতে প্রেরণ করে 306। তাহলে আসেন এ পর্যন্ত কি কি পড়লাম একটু খেয়াল করি। 304-এ পড়লাম লাশের সাথে কি কি পাঠাতে হবে, 1 কপি সুরতাল রিপোর্ট, 2 কপি চালান, যে কনস্টেবল যাবে তিনি কমান্ড সার্টিফিকেট বহন করবেন, শেষ। এরপরে চালানে কোন কোন বিষয়গুলো উল্লেখ থাকবে, লাশ প্রেরণের তারিখ, সময়, লাশের বর্ণনা, পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে যদি সন্দেহ হয় অন্যান্য সকল বিষয় উল্লেখ থাকবে। কিভাবে বহন করতে হবে, লাশের সাথে কি থাকবে, গুঁড়া কয়লা থাকবে, শীট দিয়ে জড়িয়ে নিতে হবে, 4 পায়া করে বহন করতে হবে। লাশ বহনকারী কনস্টেবলের দায়িত্ব কর্তব্য কি, তিনি অবশ্যই সিসি সাথে রাখবেন, অন্যান্য লোকের নামের সাথে চালানে তার নামটা উল্লেখ থাকবে। এগুলো নিয়ে তিনি মেডিকেল অফিসারের কাছে উপস্থিত হবেন, মেডিকেল অফিসার তার হাজির বাহিরের সময় সিসির উপরে লিখবেন, তিনি যেন অন্য কোনো পথ দিয়ে ঘোরাফেরা না করে সরাসরি মর্গে চলে যান। এরপরে বলেছে সিভিল সার্জন এগুলোর উপরে কি করবে, সিভিল সার্জন সুরতাল রিপোর্টের 1 কপি এবং 1 কপি চালান সিভিল সার্জনকে দেয়া হলে চালানের 2য় কপিতে তিনি স্বাক্ষর করবেন। আর এই প্রাপ্তি স্বাক্ষর করে পিএম রিপোর্ট সহ কি করবে, আবার কোর্ট অফিসারের নিকটে পরে প্রেরণ করতে হবে। 306 দেখবো, দেখেন 306 সঙ্গে আপনারা সাক্ষ্য আইনের 45 ধারাও ব্যবহার করতে পারবেন। ময়না তদন্তের রিপোর্ট বা পোস্টমর্টেম রিপোর্ট, ফৌজদারি কার্যবিধির কততে পড়েছিলাম, পিএম রিপোর্ট। এইবার আসেন পিএম রিপোর্টের কপি কয়টা হবে, পোস্টমর্টেম রিপোর্টের কপি দেখি। পোস্টমর্টেম পরীক্ষা 3 কপি হবে। পোস্টমর্টেম পরীক্ষা করার পর মেডিকেল অফিসার কার্বন সংযোগে, রাবে আপু আপনাকে ধন্যবাদ, 509-এর ক,
তাহলে পোস্টমর্টেম পরীক্ষা সমাপ্তির পর মেডিকেল অফিসার কার্বনের মাধ্যমে 3টি কপি করবেন। কয় কপি করবেন? 3 কপি করবেন। দেখেন তদন্তকারী কর্মকর্তা কোন কপি পাবে? কার্বন কপি পাবে। কি লিখেছে? এই কার্বন কপি যে কনস্টেবল লাশের সাথে এসেছে তার মাধ্যমে আইওর নিকটে পাঠাবেন, তদন্তকারী কর্মকর্তার নিকটে পাঠাইতে হবে। তাহলে বুঝতেছি ব্যাপারগুলো। খেয়াল করেন 3টা ধারার মধ্যে কিন্তু সামঞ্জস্যতা আছে। এখন যদি বুঝে নিতে না পারেন তাহলে পড়ার সময় এলোমেলো লাগবে, মনে হবে কি রে এখানে সুরতালের 1 কপি ওখানে 1 কপি। তাহলে মূলত টোটাল বিষয়টা এরকম, যিনি যারা ডিউটি করছেন তারা তো আর ভালো জানেন। একটা কনস্টেবল যখন যাবে চালান নিবে 2 কপি, সুরতাল রিপোর্ট 1 কপি, কমান্ড সার্টিফিকেট, এই 3টা কাগজ সে সাথে রাখবে। গেল, যাওয়ার পর মেডিকেল অফিসারকে দিল, চালানের 2য় কপিতে প্রাপ্তি স্বাক্ষর করে নিল। নেয়ার পরে দেখেন পিএম রিপোর্ট তৈরি হলো। কয় কপি তৈরি হলো? 3 কপি পিএম রিপোর্ট তৈরি হলো। এটা অবশ্য সাথে সাথে এখানে দেওয়ার কথা পিআরবিতে, আমরা যদিও কি কি হয় না সাধারণত সাথে সাথে পাই না। তো এই পোস্টমর্টেম রিপোর্টের যে কার্বন কপিটা, এই কার্বন কপিটা তদন্তকারী অফিসারের নিকটে প্রেরণ করলো। কি কার মারফত? ওই কনস্টেবল মারফত এটি প্রেরণ করলেন। চালানের সাথে মূল রিপোর্ট, চালানের সাথে কি যাবে? মূল রিপোর্ট যাবে। তাহলে উনি একটা চালানের কপি পেল না, এই কপিটার সাথে মূল রিপোর্ট যেটাতে কি লাগানো আছে? সুরতাল রিপোর্ট লাগানো আছে। এই সুরতাল রিপোর্ট সহ সরাসরি পুলিশ সুপার নিকটে পাঠাবে। পুলিশ সুপার আবার কি করবে? কোর্ট অফিসারের মাধ্যমে ম্যাজিস্ট্রেটকে পাঠাবে। এই যে ঘুরে ফিরে একই কথা। তাহলে নিয়ম হলো কি? লাশ সহ, চালান সহ, সিসি সহ মেডিকেল অফিসারের কাছে গেল, মেডিকেল অফিসার চালানের প্রাপ্তি স্বাক্ষর করলেন, সুরতাল রিপোর্ট পোস্টমর্টেম রিপোর্ট তৈরি করলেন। এরপরে যে কপিটা নিয়ে আসছিল যেটাতে সুরতাল আছে, চালান আছে, এই কপির সঙ্গে পিএম রিপোর্টের একটা কপি তিনি কনস্টেবল মারফত এসপি স্যারের নিকটে পাঠালেন। কার নিকটে? পুলিশ সুপার স্যারের নিকটে পাঠালেন। পুলিশ সুপার স্যার কোর্ট অফিসারের কাছে পাঠালেন। কোর্ট অফিসার ম্যাজিস্ট্রেটের নিকটে উপস্থাপন করলেন। আর ওই যে প্রাপ্তি আরেকজন কনস্টেবল যিনি থাকলো তিনি আবার কার্বন কপি নিয়ে কাকে দিল? তদন্তকারী কর্মকর্তাকে কার্বন কপিটা নিয়ে দিল। এই ময়না তদন্তের রিপোর্ট কয় কপি হবে? 3 কপি হবে। তাহলে একটা কপি তারা সংরক্ষণ করবে, ওইভাবে লেখা নেই 1 কপি কি করবে। তাহলে 1 কপি যাবে কোর্টে, 1 কপি যাবে তদন্তকারী কর্মকর্তার নিকটে। এই ছিল। এরপরে আসেন যদি সরাসরি সিভিল সার্জন না থাকে, অন্য কোনো অধস্তন মেডিকেল অফিসার পরীক্ষা করেন, অথবা এই পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে সন্দেহ দেখা দেয়, পরে আবার অন্য আরেকজন মেডিকেল অফিসার দ্বারাও এটা পরীক্ষা করা যাবে। ভাষ্যটা একটু পড়ে নিবেন, ভাষ্যটাতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আচ্ছা, এবার আমরা 307 দেখবো পোস্টমর্টেম পরীক্ষার সময় উপস্থিতি। এই যে পোস্টমর্টেম যখন হবে, লাশের তত্ত্বাবধায়ক হিসেবে অবশ্যই পোস্টমর্টেমের সময় পুলিশ অফিসারের উপস্থিত থাকার প্রয়োজন নাই। বলেছে পুলিশ অফিসার যেন পোস্টমর্টেমের সময় ওই সময় ওইখানে থাকতে হবে এমন কোনো কথা নাই। তবে হ্যাঁ, আপনি যে লাশটা নিয়ে আসছেন সেই লাশটাই কাটাছেঁড়া করতেছে নাকি অন্য লাশ কাটতেছে এটা একটু দেখতে হবে না? পুলিশের চোখ কান তো খোলা রাখতেই হবে। এই কথাটা বলেছে যতটুকু নিকটে থাকলে প্রয়োজন, যতটুকু নিকটে থাকলে আপনি বুঝতে পারবেন যে ওই লাশটারই কি করা হচ্ছে, পোস্টমর্টেম তৈরি করা হচ্ছে, এতটুকু নিকটে থাকলেই কিন্তু চলবে। তার মানে বেশি দূরেও যাওয়া যাবে না, কাছেই থাকতে হবে। কোর্টে মেডিকেল অফিসার যখন পরীক্ষার ফলাফল পেশ করেন, যখন কোর্টে মেডিকেল অফিসার পরীক্ষার ফলাফলটা পেশ করেন তখন যেন তিনি সেখানে উপস্থিত থাকেন। তাহলে বুঝতে পারছি কি বলছে? লাশের তত্ত্বাবধায়ক হিসেবে যাকে প্রেরণ করলেন, যেই পুলিশ অফিসারকে, তিনি বিস্তারিত পোস্টমর্টেম পরীক্ষার সময় থাকার প্রয়োজন নাই, কিন্তু তিনি যে লাশটা নিয়ে আসছেন সেই লাশটাই পরীক্ষা করা হচ্ছে কিনা এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য যেন তিনি কাছাকাছি কোথাও থাকেন, এবং যখন ফলাফল পেশ করা হবে তখন তিনি অবশ্যই সেখানে উপস্থিত থাকেন। আর এখানে বলেছে তদন্তকারী প্রয়োজন হলে যেন তদন্তকারী অফিসার অবশ্যই পোস্টমর্টমের সময় উপস্থিত থাকে। তাহলে তত্ত্বাবধানে পাঠিয়েছেন কনস্টেবলকে দিয়ে, তাই না? কিন্তু আইওকে যেন পোস্টমর্টেম করার সময় ওইখানে যেন তিনি উপস্থিত থাকে এই বিষয়ে জোর আরোপ করা হয়েছে প্রবিধানে 307 বিধি। তাহলে 304-এ কি বললাম? লাশ প্রেরণের সময় লাশের সঙ্গে কি কি যাবে, লাশ কিভাবে বহন করতে হবে, চালানে কি কি বিষয় উল্লেখ থাকবে। 304। 305-এ বললাম কনস্টেবল সিসি নিবে, মেডিকেল অফিসারের নিকটে কিভাবে হাজির হবে, চালানের আরেক কপিতে প্রাপ্তি স্বাক্ষর করবে, এবং সুরতাল রিপোর্টের কপি এগুলো সিভিল সার্জনকে প্রেরণ করবে। 306 পোস্টমর্টেম রিপোর্ট কয় কপি হবে, কিভাবে এগুলো আবার ফেরত আসবে, তদন্তকারী কর্মকর্তা কোন কপিটা পাবে। 307 পোস্টমর্টেম পরীক্ষার সময় উপস্থিত থাকার দরকার আছে না নাই এই সংক্রান্ত বিধান 307। 308 লাশ বহনের খরচ কে দিবে?
লাশ বহনের খরচ অবশ্যই ম্যাজিস্ট্রেট বহন করবেন। 308-এ লাশ বহনের খরচ কোনো আহত ব্যক্তি হতে পারে, রুগ্ন ব্যক্তি হতে পারে, পরীক্ষা করিয়েছেন না, অন্যান্য ব্যক্তিদেরকে ফার্স্ট এড দিয়েছেন তাই না, যে কোনো আহত ব্যক্তি হতে পারে, অসুস্থ ব্যক্তি হতে পারে, কেবলমাত্র লাশেই যে তা না, লাশের ক্ষেত্রেও হতে পারে। যেটাই হোক না কেন তাকে আনা নেওয়া থেকে শুরু করে চিকিৎসার খরচ অবশ্যই এগুলো ম্যাজিস্ট্রেট দিবেন। কোর্ট অফিসারের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের নিকটে বিল দিতে হবে এবং ম্যাজিস্ট্রেট এই খরচটা বহন করবেন। একইভাবে মৃতদেহ সৎকারের পিছনে যে খরচ ম্যাজিস্ট্রেট এবং পৌর কর্তৃপক্ষের উপরে দায় দায়িত্ব বর্তায়, তারাই কি করবেন, এই লাশ সৎকারের জন্য যাবতীয় খরচ প্রদান করবেন। আপাতত বলেছে যে পুলিশ অফিসার যদি কিছু অর্থ খরচ করে, পরবর্তীতে এটা ম্যাজিস্ট্রেট তার জেলা বাজেট থেকে মিটিয়ে ফেলবেন। 310 পর্যন্তই থাকবে আমাদের পড়া। আগামী ক্লাসে আমরা দেখি কতদূর যাওয়া যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।